সীমান্তে সেনা সমাবেশ বাড়াচ্ছে ভারত ও পাকিস্তান। তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধে জড়াবে কি দুই পরাশক্তি? মোদির দমন নিপীড়ন নীতির কারণেই রক্তাক্ত কাশ্মীর, বলছেন বিশ্লেষকরা। বিজেপি বিরোধী ক্ষোভে কি পূর্বে মণিপুর, নাগপুরও? ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে কার জয়ের সম্ভাবনা? সামরিক শক্তির দিক থেকে কে বেশি এগিয়ে? কি বলছে হিসেব? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যে কোনো মুহূর্তে কি যুদ্ধে জড়িয়ে পড়বে দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান? কাশ্মীরে রক্তাক্ত হামলাকে ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি কড়া পদক্ষেপে পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত ও পাকিস্তান। সীমান্তবর্তী ঘাঁটিগুলোতে বাড়ানো হয়েছে সামরিক সক্ষমতা। সীমান্তের কাছাকাছি নেওয়া হচ্ছে যুদ্ধ বিমানের বহর। একদিকে ভারতের প্রধানমন্ত্রী জঙ্গি মদতদাতা পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন, অন্যদিকে কাশ্মীরে যুদ্ধ এড়ানোর সিমলা চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা আর হতাহতের ঘটনায় আবার নজিরবিহীন কূটনৈতিক টানাপোড়েনে জড়িয়ে পড়েছে ঐতিহাসিকভাবে বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। কঠোর নিরাপত্তার জালে ঢাকা, জম্মু ও কাশ্মীরে পর্যটক বান্ধব পাহাড়ি এলাকায় হামলার পরপরই একে জঙ্গিদের কাজ উল্লেখ করে প্রতিবেশী পাকিস্তানের দিকে মদদের অভিযোগ তোলে কাশ্মীরের পুলিশ বিভাগ। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও একের পর এক পাকিস্তান বিরোধী শক্ত পদক্ষেপ আর হুমকি ধমকিতে তৈরি হয়েছে ভয়ঙ্কর থমথমে এক পরিস্থিতি। ভারতের আত্মায় আঘাত করা হয়েছে উল্লেখ করে জঙ্গিদের কল্পনাতীত শাস্তির হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতে হিন্দিতে ভাষণ দিলেও হুঁশিয়ারির সময় আচমকা বলতে শুরু করেন ইংরেজিতে। আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে, তাদের চিহ্নিত করে শাস্তি দেবে, মদতদাতাদেরও শাস্তি দেবে ভারত। 140 কোটি ভারতীয় সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দিবে। যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, হামলা ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও বাইরে। India's spirit will never be broken by terrorism. মোদির জনসভার দিনই রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন বিরোধী দল কংগ্রেস নেতাকর্মীরাও। পাকিস্তানের ভেতরে আবার সার্জিক্যাল স্ট্রাইকের দাবিতে স্লোগান দেন তারা। বিক্ষোভ হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে। পোড়ানো হয়েছে পাকিস্তানের পতাকা। ভারতে অবস্থানরত পাকিস্তানের নাগরিকদের ভিসার মেয়াদ বাতিল করে 27 এপ্রিল রবিবারের মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য যাদের মেডিকেল ভিসা, তাদের ভারত ছাড়ার মেয়াদ 29 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। পাল্টাপাল্টি সিদ্ধান্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয় সড়ক পথে দুই প্রতিবেশীর যোগাযোগের একমাত্র মাধ্যম পাঞ্জাবের আটারি ওয়াগা সীমান্ত। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে জড়িত 3 জঙ্গির ছবি প্রকাশ করেছে পুলিশ। দুজনকে পাকিস্তানের নাগরিক দাবি করে ঘোষণা করা হয়েছে 20 লাখ রুপি পুরস্কার। ঘটনার পর পেহেলগাঁওয়ের আশেপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে অন্তত 1500-র বেশি মানুষকে আটক করেছে যৌথ বাহিনী। থমথমে জম্মু ও কাশ্মীরে রাস্তায় নেই বাড়তি মানুষের আনাগোনা, বন্ধ বেশিরভাগ দোকানপাট। উত্তেজক এই পরিস্থিতি গুরুত্বের সাথে নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক। প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক থেকে হুঁশিয়ার করে বলা হয়, সিন্ধু পানি বন্টন চুক্তি একতরফা বাতিল করে পানি বন্ধের অপচেষ্টাকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখবে ইসলামাবাদ। সিদ্ধান্ত হয়েছে, প্রয়োজনে ভারতের সাথে করা সিমলা চুক্তি থেকে সরে আসবে পাকিস্তান। কাশ্মীর নিয়ে যুদ্ধ এড়াতে শান্তিপূর্ণ সমাধানে 1972 সালে ভারত পাকিস্তানের মধ্যে এই চুক্তি হয়েছিল। সেই সাথে ভারতের যে কোনো ধরনের বিমানের জন্য পাকিস্তানের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে। কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি সম্ভাব্য যুদ্ধের জন্য জোরে সোরে সামরিক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের একাধিক গণমাধ্যমের দাবি, লাহোর ও রাওয়ালপিন্ডির ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান জড়ো করছে পাকিস্তান। ভারত সীমান্তের কাছাকাছি সামরিক ঘাঁটি আর সেনা চৌকিতে বাড়ানো হয়েছে পর্যাপ্ত জনবল আর সমরাস্ত্র। এছাড়া 24-25 এপ্রিল করাচি উপকূলের অদূরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া চালানোর বিজ্ঞপ্তি জারি করেছে পাক সরকার, যার ওপর তীক্ষ্ণ নজর রাখছে ভারত। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এর আগে পেহেলগামে রক্তাক্ত হামলার জেরে বুধবার রাতে পাকিস্তানের সাথে ৬.৫ দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। তবে পানি আটকানোর পদক্ষেপকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করছে পাকিস্তান। তারা বলছে শুধু ভারত ও পাকিস্তান নয়, বিশ্ব ব্যাংক সহ অন্যান্য স্টেক হোল্ডাররাও সিন্ধু পানি চুক্তি স্থগিতের সাথে জড়িত। মিতফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর চরমে পৌঁছেছে ভারত পাকিস্তান উত্তেজনা। পাকিস্তানের সঙ্গে ৬.৫ দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারত। ১৯৬০ সালের পরে হওয়া ৩টি ভারত পাকিস্তান যুদ্ধেও এই চুক্তিতে ছেদ পড়েনি, তবে এই প্রথম এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। পাকিস্তানের বিরুদ্ধে আরও 4টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। সার্ক ভিসা স্কিমে ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে, ফলে এখন যারা দেশটিতে এ ভিসায় অবস্থান করছেন তাদের আগামী 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নয়াদিল্লিতে পাকিস্তানি হাই কমিশনে নিযুক্ত নৌ ও বিমান উপদেষ্টাদের ভারত ত্যাগের জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি আটারি ওয়াঘা সমন্বিত চেকপোস্ট বন্ধ ঘোষণা ও হাই কমিশনের জনবল হ্রাসের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত। একই সাথে ভারতের সব বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কাশ্মীরের হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে পাকিস্তান, কিন্তু তারপরও ইসলামাবাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। তবে বসে নেই পাকিস্তানও। ভারতীয় সিদ্ধান্তের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে দেশটি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের খবর বলছে, দেশটির ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ভারতের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতের ঘোষণাগুলোকে অনুপযুক্ত বলে অভিহিত করেছেন। অন্যদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত কোনোভাবেই সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না, কারণ এর সঙ্গে শুধু ভারত ও পাকিস্তান জড়িত নয়, বিশ্ব ব্যাংক সহ অন্যান্য স্টেক হোল্ডাররাও জড়িত। মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামের মর্মান্তিক এই বন্দুক হামলা 2019 সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে বিবেচিত হচ্ছে। এই ঘটনায় অন্তত 26 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। 2019 সালে সন্ত্রাসী হামলায় 40 জন ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল। এর জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ করে। তখন ভারতীয় একটি যুদ্ধবিমান পাকিস্তানে বিধ্বস্ত হয় এবং পাইলটকে পরে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হয়। 2019 সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু কাশ্মীর ও লাদাখ। এই সিদ্ধান্তের ফলে বহিরাগতরা এই এলাকায় জমি কেনা ও চাকরি পাওয়ার সুযোগ পেয়েছে, বেড়েছে পর্যটনও। তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে চরম অবনতি ঘটে ভারতের। কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল বলে ভারত সরকার যে দাবি করে আসছিল, এই হামলা সেটিকে বড় ধরনের ধাক্কা দিল। মিতফজলে রাব্বি, বাংলা ভিশন। নরেন্দ্র মোদী সরকারের চরম ব্যর্থ নীতিকে কাশ্মীরের ভয়াবহ রক্তাক্ত হামলার জন্য দুষছেন বিশ্লেষকরা। তারা বলছেন, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে দমন নিপীড়ন চালানো, বিশেষ করে মুসলিমদের উপর অন্যায় অত্যাচারের কারণে অনেকদিন ধরেই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল। বিশ্লেষকরা বলছেন, শুধু কাশ্মীর নয়, পশ্চিমবঙ্গ, মণিপুর, নাগপুর, পাঞ্জাব, এমনকি দক্ষিণ ভারত জুড়ে চলছে মোদী বিরোধী ক্ষোভের আগুন। প্রশ্ন উঠছে, সরকারের কেন্দ্রীয় দমননীতি কি তাহলে গোটা ভারতকে রক্তাক্ত সহিংসতার দিকে ঠেলে দেবে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম। ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। প্রাদেশিক রাজধানী শ্রীনগর থেকে প্রায় 50 কিলোমিটার দূরের নয়নাভিরাম উপত্যকা পেহেলগামের বাতাসে ভেসে বেড়াচ্ছে চরম আতঙ্ক আর শোকের মাতম। দিল্লিতে বসে কেন্দ্রীয় সরকার বরাবরই দাবি করে আসছে, কাশ্মীরে এখন চলছে উন্নয়ন ও শান্তির যুগ। অথচ 22 এপ্রিলের মর্মান্তিক ঘটনা আবারও সামনে আনল মোদী প্রশাসনের চরম ব্যর্থতার চিত্র। পর্যটন নির্ভর প্রদেশটি ঘিরে কি চলছে মুসলিম দমন
দমনের গভীর কোনো ষড়যন্ত্র? মোদী সরকারের পুনর্গঠন নীতির ফলে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে কি জ্বলে উঠছে সন্ত্রাসবাদের ছাইচাপা আগুন? ভারত জুড়ে ক্রমবর্ধমান মোদী বিরোধী অসন্তোষ ঘটাতে পারে কি রাজনৈতিক কোনো বিস্ফোরণ? পেহেলগামে সাম্প্রতিক হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠী। তাদের দাবি, কাশ্মীরে বাইরের রাজ্যের হাজারো বাসিন্দাকে বসবাস ও কাজের অনুমতি দিচ্ছে ভারত সরকার। এর প্রতিবাদেই চালানো হয়েছে এই হামলা। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনের সাথে রয়েছে TRF এর যোগসাজশ। কিন্তু রক্তাক্ত এই হত্যাকাণ্ডের পেছনে সীমান্তের ওপার থেকে করা ষড়যন্ত্রই কি দায়ী? মোদী সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে জম্মু কাশ্মীরের জনগণের মনে জমে ওঠা ক্ষোভের জেরে ঘটতে পারে এমন নৃশংস হত্যাকাণ্ড? বিশেষজ্ঞদের অনেকে বলছেন, পেহেলগামে মূল টার্গেট পর্যটকরা ছিল না, বরং এর মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে সন্ত্রাসীরা। 2019 সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে দেশটির সরকার। সংবিধানের 370 অনুচ্ছেদ বিলুপ্তির পর কেন্দ্রের অধীনে চলে যায় জম্মু কাশ্মীর ও লাদাখ। তখন মোদী সরকার ঘোষণা দিয়েছিল, সংঘাত জর্জরিত প্রদেশটি হবে মূলধারার অংশ। কিন্তু আঞ্চলিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক বছরগুলোতে এখানে দ্বিগুণ হয়েছে ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনীর উপস্থিতি। অঘোষিতভাবে নিষিদ্ধ স্বাধীন সাংবাদিকতা, রাজনৈতিক মতামত দমন ও ঠুনকো অজুহাতে ইন্টারনেট বন্ধ রাখা সহ রয়েছে একতরফা ক্ষমতা প্রয়োগের প্রবণতা। সমালোচকদের অভিযোগ, কেন্দ্রীয় শাসনের নামে কাশ্মীরকে পরিণত করা হয়েছে নিয়ন্ত্রিত কারাগারে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এসবের জেরেই নতুন করে বাড়ছে অসন্তোষ ও চরমপন্থার জোয়ার। কাশ্মীর ছাড়াও ক্ষমতাসীন মোদী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ভারতের অনেক রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও সহিংসতা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন রূপ নেয় রণক্ষেত্রে। নাগপুরে আওরঙ্গজেবের সমাধি সরানোর নামে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর উস্কানিতে ঘটেছে সাম্প্রদায়িক সংঘর্ষ। অনেকদিন থেকেই জাতিগত দাঙ্গায় জর্জরিত মণিপুর। 2020 সালের কৃষি আইন ঘিরে ক্ষুব্ধ পাঞ্জাবের কৃষকেরা। মোদীর জাতীয়তাবাদী নীতির বিরুদ্ধে দক্ষিণ ভারতেও গড়ে উঠেছে প্রবল বিরোধিতা। তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানার মতো রাজ্যগুলো প্রত্যাখ্যান করেছে উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ। এসবের ফলে ক্রমেই স্পষ্ট হচ্ছে, কাজে আসছে না বিজেপির এক ভাষা এক জাতি নীতি। কাশ্মীরের ঐতিহ্যগত পরিচিতি, সংস্কৃতি ও নাগরিক অধিকারে মোদী সরকারের একচেটিয়া হস্তক্ষেপ আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির জন্য দায়ী। পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলাকে তাই বিচ্ছিন্ন সন্ত্রাসী কার্যক্রম বলার সুযোগ নেই, এমনটাই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। সেই সাথে রয়েছে পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগ। সাম্প্রতিক হামলায় বেছে বেছে হিন্দু ধর্মীয় মানুষদের হত্যার জেরে ভারত জুড়ে মুসলমানরা হতে পারে জুলুম অত্যাচারের শিকার। কঠোর দমন নীতির মাধ্যমে কাশ্মীরকে শান্ত করতে গেলে ঘটবে নতুন বিপদ। ক্রমবর্ধমান মোদী বিরোধী অসন্তোষ ও বিক্ষোভ প্রমাণ করছে, বিজেপি সরকারের সর্বগ্রাসী নীতির বিরুদ্ধে ক্রমেই গড়ে উঠছে প্রতিরোধ। ঘরে ও বাইরে তৈরি হতে থাকা ঝড় সামলে কতদিন ক্ষমতায় টিকতে পারবেন নরেন্দ্র মোদী, সেই প্রশ্ন আবারও সামনে আনল জম্মু কাশ্মীরের সহিংস পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে কাশ্মীরে জঙ্গি হামলা ইস্যুকে ঘিরে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয়, তাহলে কে জয়ী হবে? কার সামরিক শক্তি কত? সামরিক শক্তির দিক থেকে কে বেশি এগিয়ে থাকবে এই সম্ভাব্য সংঘর্ষে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে মর্মান্তিক হামলার পর আবারও উত্তাপ ছড়িয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। 22 এপ্রিল পেহেলগামে জঙ্গি আক্রমণে হতাহতের জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। তবে ঘটনার দায় স্বীকার না করে এসব পদক্ষেপের পাল্টা জবাব দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আবারও কি যুদ্ধে জড়াবে দুই দেশ? যদি জড়ায়, তাহলে সামরিক শক্তিতে কে এগিয়ে থাকবে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীতে 14,55,550 জন সক্রিয় সদস্য রয়েছে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় বাহিনী। এছাড়াও ভারতের রিজার্ভ ফোর্সে 11,55,000 জন এবং অন্যান্য আধা সামরিক বাহিনী মিলিয়ে মোট সামরিক জনবল প্রায় 5 কোটি। অপরদিকে পাকিস্তানের সক্রিয় সদস্য সংখ্যা 6,54,000 জন, রিজার্ভ সদস্য 5,50,000 জন এবং অন্যান্য মিলিয়ে মোট সামরিক জনবল প্রায় 1.7 কোটি।
অর্থাৎ জনবলের দিক দিয়ে এগিয়ে থাকবে ভারত। ভারতীয় বিমান বাহিনী বর্তমানে 2229টি বিমান পরিচালনা করে, যার মধ্যে 600টি ফাইটার জেট, 899টি হেলিকপ্টার এবং 831টি সহায়ক বিমান রয়েছে। প্রধান ফাইটার জেটগুলির মধ্যে রাফাল, SU-30, মিরাজ 2000 এবং MiG-29 উল্লেখযোগ্য। অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনীতে 1434টি বিমান রয়েছে, যার মধ্যে 328টি ফাইটার জেট। প্রধান ফাইটার জেটগুলোর মধ্যে F-17 থান্ডার, F-16 ফাইটিং ফ্যালকন এবং মিরাজ 3 উল্লেখযোগ্য। ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত। এই রণতরীগুলি ভারতের সামুদ্রিক কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে। ভারতের নৌবাহিনীতে প্রায় 1,42,000 জন সদস্য এবং 150টি যুদ্ধজাহাজ ও 17টি সাবমেরিন রয়েছে। অপরদিকে পাকিস্তানের নৌবাহিনীতে প্রায় 114টি যুদ্ধজাহাজ রয়েছে, তবে তাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। সাবমেরিন বহরে পাকিস্তানের 9টি সাবমেরিন রয়েছে। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তানের কাছে প্রায় 165 থেকে 175টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে ভারতের কাছে প্রায় 150টি থেকে 160টি রয়েছে। পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে গাজনাভি, শাহিন 1, শাহিন 2 এবং বাবর উল্লেখযোগ্য। ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অগ্নি 1 থেকে অগ্নি 5, পৃথ্বী সিরিজ এবং ব্রহ্মাস উল্লেখযোগ্য। ভারতের স্থলবাহিনী অস্ত্র ও যানবাহনের দিক থেকেও পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের কাছে 4,714টি ট্যাঙ্ক, 10,000টির বেশি সাঁজোয়া যান এবং 1,385টি সচ্চালিত কামান রয়েছে। অন্যদিকে পাকিস্তানে রয়েছে 3,742টি ট্যাঙ্ক, প্রায় 9,000 সাঁজোয়া যান, 350টি সচলিত কামান, 1,980টি টোড আর্টিলারি এবং 120টি রকেট লঞ্চার। পাকিস্তান বেশিরভাগ ক্ষেত্রেই চীন ও তুরস্কের উপর নির্ভরশীল তাদের সামরিক সরঞ্জাম সংগ্রহে। বিভিন্ন দিক বিবেচনায় সামরিক শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে ভারত, কিন্তু দুই দেশের মধ্যে সংগঠিত হওয়া আগের যুদ্ধগুলোতে বেশ ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ভারত। তাছাড়া 1999 সালে হওয়া কার্গিল যুদ্ধে পাকিস্তান পাহাড়ের উপরে অবস্থান নেয়ায় পেয়েছিল বাড়তি সুবিধা, যদিও শেষ পর্যন্ত সেই যুদ্ধে পাকিস্তানকে পিছু হটতে হয়। কিন্তু ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল অনেক, তাই বলা মুশকিল মুখোমুখি যুদ্ধে শেষ পর্যন্ত কী ঘটবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। একেই বলে চোরের মায়ের বড় গলা। গোটা গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উল্টো ইরানকে উল্লেখ করলেন মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে। বুধবার জেরুজালেমে নেতানিয়াহু বলেন, ইরানের সাথে যুদ্ধে ইসরায়েল হেরে গেলে তেহরানের পরবর্তী টার্গেট হবে পশ্চিমা বিশ্ব। জবাবে ইরান বলছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা ভেস্তে দিতেই ইসরায়েল কূটচাল দিচ্ছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আমি মনে করি ইসরায়েল এবং বিশ্ব মানবতার জন্য ইরান এক ভয়াবহ হুমকি। তাদের কারণে পুরো মানব জাতি ধ্বংস হতে পারে। যদি ইসরায়েল ইরানের সাথে যুদ্ধে হেরে যায়, তাহলে তেহরানের পরবর্তী টার্গেট হবে পশ্চিমা বিশ্ব। ঠিক এভাবেই নিজের দোষ আড়ালে রেখে ইরানকে মানবজাতির জন্য হুমকি হিসেবে মন্তব্য করে বসলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের লাখো মানুষকে হত্যা করে সারা বিশ্বের মানুষের কাছে খলনায়ক হিসেবে চিহ্নিত এই নেতানিয়াহু নিজেই। গাজায় 23 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত এই নেতানিয়াহুর স্বেচ্ছাচারী সিদ্ধান্তে। এমনকি গাজা ইস্যুতে নিজ দেশের মানুষের কাছেও তিনি ব্যাপকভাবে সমালোচিত। ইরান অবশ্য আগেই বলেছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নষ্ট করার জন্য কূটচাল দিচ্ছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, ইসরায়েল এবং একটি সুবিধাবাদী গোষ্ঠী পরমাণু আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টায় উঠে পড়ে লেগেছে। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার তৃতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। আলোচনার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যে কোনো ধরনের চুক্তির আগে ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বাতিল করতে হবে। বুধবার এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করে একটি চুক্তি করতে চায়, তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মতো পারমাণবিক কর্মসূচি বাতিল করতে হবে, পাশাপাশি সামরিক হামলার ঝুঁকিও এড়াতে হবে। তবে ইরান চাইলে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে তেহরানকে অন্যান্য দেশের মতো ইউরেনিয়াম আমদানি করতে হবে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি তারা বরাবরই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। সক্ষমতা থাকলেও তারা পারমাণবিক কোনো অস্ত্র তৈরি করেনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েলের কেন্দ্রীয় এলাকা ও পশ্চিমাঞ্চল। গাড়ি বাড়ি সহায় সম্বল ফেলে কোনো মতে প্রাণ নিয়ে পালাচ্ছে অধিবাসীরা। দাবানলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বলছেন ফিলিস্তিনে চালানো বর্বরতার শাস্তি হিসেবে নেমে এসেছে আসমানি আজাব। ইমরান মাহমুদের আরেকটি ডেস্ক রিপোর্ট। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। গাড়ি বাড়ি সহায় সম্বল ফেলে পালিয়ে যাচ্ছে স্থানীয় জনগণ। আগুন নিয়ন্ত্রণের সব চেষ্টাই প্রায় ব্যর্থ। দাবানলের কবলে পড়েছে দেশটির কেন্দ্রীয় এলাকা ও পশ্চিমাঞ্চল। গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ ও শক্তিশালী বাতাসের প্রভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন, ফলে ঝুঁকির মধ্যে পড়েছে বহু বসতবাড়ি। দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে ছড়িয়ে পড়েছে আগুন, আর তাই বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। দমকল কর্মীরা হিমশিম খাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে। সামাজিক মাধ্যমে এই আগুনের ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের অনেকেই বলছেন ফিলিস্তিনে চালানো বর্বরতার জন্য আসমানি শাস্তি নেমেছে দেশটির উপর। কেউ আবার এই ঘটনার সাথে পবিত্র কোরআনের একটি আয়াত জুড়ে দিচ্ছেন, যেখানে আল্লাহ বলেন, এমনই হয় আপনার প্রতিপালকের শাস্তি, যখন কোনো জনপদ জুলুম করতে থাকে তখন তিনি তাদের পাকড়াও করেন। নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক ও কঠিন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী দাবানলের কারণে ইতোমধ্যেই ইসরায়েলের অনেক শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। অল ইসরায়েল নিউজ এর প্রতিবেদনে জানানো হয়, বেইত শেমেশের আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর কাছে আগুন পৌঁছে যাওয়ায় রুট 1 মহাসড়ক বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। টাইমস অফ ইসরায়েল জানায়, রুট 6 মহাসড়কের কয়েকটি অংশে আগুন ছড়িয়ে পড়ায় গাড়ি চালকরা তাদের গাড়ি ফেলে পালিয়ে যেতে বাধ্য হন। এর ফলে যান চলাচলে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইয়াহু নিউজের তথ্য অনুসারে প্রচণ্ড তাপদাহ এবং শুকনো আবহাওয়ার কারণে দমকা হওয়া আগুনকে আরও উত্তাল করে তুলেছে। শুধু মধ্য ইসরায়েলি নয়, দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর দিকেও দাবানলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লাত্রুন অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, অন্তত 13টি টিম কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে, কিন্তু আগুনের বিস্তার ও বেগের সাথে পেরে উঠছে না দমকল বাহিনী। এলা ভ্যালি সংলগ্ন এলাকায় এবং দেশটির বিভিন্ন বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বহু বন ও কৃষিজমি ইতোমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে যে যদি বৃষ্টিপাত না হয় কিংবা বাতাসের গতি না কমে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আনাদুলু এজেন্সি জানায়, ইসরায়েলের আবহাওয়া অধিদপ্তর রেকর্ড পরিমাণে উচ্চ তাপমাত্রার কথা জানিয়েছে, যা দাবানলের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী বাহিনীগুলো আপ্রাণ চেষ্টা করলেও পর্যাপ্ত সংখ্যক সরঞ্জাম এবং পানির উৎসের সীমাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক করেছেন, যেখানে ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবেলায় আরও আধুনিক সরঞ্জাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়। এই দাবানল শুধু কাঠামোগত ক্ষতির নয়, বরং দেশটির পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ইসরায়েলের অন্যতম প্রাকৃতিক বনাঞ্চল ইতোমধ্যে প্রায় ধ্বংস হয়ে গেছে। এছাড়াও বসতবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে বহু মানুষ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।